লিমন, আর রাগ করিস না ভাই আমার, চল। বিয়েটা তো আসামকা হয়ে গেল, চল আমাদের সাথে। আরে কি রাগ করবো আমি ভাইয়া, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই যাবো না এখন, পরে এক সময় যাব। দেখো লিমন, চলো প্লিজ, রাগ করে থেকো না। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা বেঁচে উঠলো। এই দেখো ভাইয়া, বলছিলাম না কাজ আছে, আজকে একটা ফাইনাল ম্যাচ আছে, সেটা আমাকে খেলতেই হবে। এই দেখো ফোন দিয়ে যাচ্ছে। ভাইয়া মন খারাপ করে রইলো। আমি ফোনটা রিসিভ করতে করতে বাইরে চলে গেলাম। এদিকে বাসার ভেতর বলছিল, না লিমন এখনো রাগ করে আছে, ও ছোট তো, ওর আসলে খুব ইচ্ছে ছিল বিয়েতে আনন্দ করার। আমি আর কি বলবো, ও কয়েকদিন ফোন ধরেনি, তাতেই বুঝে গেছিলাম ও প্রচুর রাগ করেছে। এখন কি করব মা, ও তো আমার সাথে এখন পর্যন্ত কথাই বলে নাই। বুঝেছি, ওর রাগ ভাঙাতে কষ্ট করতে হবে। কিন্তু এখন হাবিবকে ওর শ্বশুরবাড়ি যেতেই হবে। লিমন আসার পর যাওয়ার জন্য এতদিন অপেক্ষা করালাম, কিন্তু আজকেও লিমন যাবে না। ওদের তো যেতেই হবে, না হলে হাবিবের শ্বশুরবাড়ির মানুষের মান সম্মান থাকবে না। মা আমি যাব না লিমনকে না নিয়ে, ভাই আমার অনেক কষ্ট পেয়েছে। কিন্তু ওখানে না গেলে সমস্যা হবে। আমি যাব না মানে যাব না, কোনো কথা শুনতে চাই না। এদিকে আমি বাইরে গিয়ে ফোন রিসিভ করলাম। হ্যাঁ বলেন ভাইয়া। শোনো লিমন, তুমি এখানে চলে আসো, দুপুরে আমাদের এখানে খেয়ে রেস্ট নিয়ে খেলতে নামবা। ভাইয়া থাক, বাসে একটু প্রবলেম আছে, ঠিক সময় মাঠে পৌঁছে যাব। আচ্ছা, তবে এখন আসলে খুশি হতাম। অন্য এক সময় যাব। আচ্ছা ঠিক আছে, সঠিক সময় চলে আসবা কিন্তু। আচ্ছা বলে ফোন রাখলাম। এমনিতেই মন খারাপ, আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না। তাহলে শুনুন, আমি ক্রিকেট মোটামুটি ভালো খেলি, তাই দূরের এক বন্ধুর শহরে বড় ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, যার জন্য আমি 15 দিনের জন্য বন্ধুর শহরে খেলতে গিয়েছিলাম। 7 দিন যেতেই শুনি ভাইয়ার জন্য মেয়ে দেখতে গিয়েছে। আমি কিছু বলিনি, কারণ সবাই জানে আমি 15 দিন পর আসবো, তাই আমি মনে করেছি বিয়ে তারপরই হবে। এসে বিয়েতে অনেক মজা করব, কিন্তু পরের দিন আম্মু ফোন দিল, আমি রিসিভ করলাম। হ্যাঁ আম্মু বলো। বাবা তুই চলে আয়, আর খেলাধুলো করতে হবে না। কেন আম্মু, কি হয়েছে? তোর ভাইয়ের বিয়ে 2 দিন পর, আর তুই আসবি না? আম্মু তুমি জানো আমার ট্যুর 15 দিনের, এখান থেকে 15 দিনের আগে কোচ যেতে দিবে না, আর আমি নিজেই আসবো না। তোমরা বিয়েটা 7 বা 8 দিন পিছাতে পারবে না? বাবা তোর আব্বু বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কি হবে বল? আচ্ছা তাহলে তোমাদের যা ইচ্ছা করো, সমস্যা কি, আমি 8 দিন পরই আসবো। বাবা তুই রাগ করছিস কেন? আরে আমি রাগ করবো কেন, সমস্যা নেই, তোমরা বিয়েতে এনজয় করো। বলেই ফোন কেটে দিলাম। এরপরে ভাইয়া অনেকবার ফোন দিছে, ফোন ধরিনি। আব্বু দিছে বলতে গেলে, সবাই কল দিছে, ধরিনি। পরে এক বন্ধুর থেকে খবর পেলাম বিয়েটা হয়ে গেছে ভাইয়ার। তারপর ভাইয়া কল দিল, রিসিভ করলাম। লিমন তুই এতদিন ফোন ধরিসনি কেন, আর তুই বিয়েতে আসলি না কেন? এই তো ভাইয়া বিজি ছিলাম খুব, সবার ফোন কোচের কাছে ছিল। ভাই তুই রাগ করিস না, তুই না আসাতে আমিও বিয়েটা করতে চাইনি, আব্বুর সম্মান বাঁচাতে বিয়েটা করতে হলো। বুঝতে পেরেছি আমি, এখন এনজয় করো বিয়ে। এই লিমন, তোর ভাবি তোর সাথে কথা বলতে চাই, কথা বল। ভাইয়া শোনো, খাবারের জন্য ডাক দিয়ে গেছে, সঠিক সময় না গেলে খাবার পাওয়া যাবে না, পরে কথা বলবো। বলেই ফোন কেটে দিলাম। অনেক ইচ্ছে ছিল ভাইয়ের বিয়ে নিয়ে, আমার থেকে আমার বন্ধুরা বেশি আগ্রহী ছিল, ওরা আগে থেকেই অনেক এনজয় করার প্ল্যান করে রেখেছিল। যাই হোক, ট্যুর শেষ হওয়ার পর বাসায় এলাম, আসতেই রাত হয়ে গেছিল। এসে দেখি বাসায় অনেক মেহমান। আমি সবাইকে সালাম দিয়ে রুমে গিয়ে দিলাম, কাউকে ডাকতে মানা করেছিলাম, শরীর ক্লান্ত ছিল, তবুও ডাকাডাকি করেছিল। আমি দরজা আটকিয়ে দিলাম। ঘুম। রাতে ওয়াশরুমে যাওয়ার সময় উঠে দরজা খোলা রেখেছিলাম, কারণ আমি দরজা খোলা রেখে ঘুমাই, যাতে সকালে কেউ উঠাতে পারে। আমার আবার ঘুম বেশি তো, কলেজ মিস হয়ে যায়। পরের দিন সকালবেলা কারো চুরির আওয়াজে ঘুম ভাঙলো। আমি তার দিকে তাকিয়ে দেখি একটি মেয়ে। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। কে তুমি রূপসী? আমার মনটা নিলে কেড়ে। তোমায় দেখে বুকটা আলতো ধকধক করে, তুমি ভেঙে দিলে ঘুম। তোমার চুরির আওয়াজে তোমায় দেখে ঘুম পাখি উধাও আমায় চোখে। এই যে মিস্টার, আপনি এতক্ষণ ঘুমিয়ে আছেন কেন? মেয়েটির দিকে তাকিয়ে ভাবনায় পড়ে গিয়েছিলাম। তার কথা শুনে ভাবনার ছেদ ঘটলো। আমি মেয়েদের থেকে দূরে দূরে থাকি, তাই ওকে নিয়ে আর চিন্তা ভাবনা না করার সিদ্ধান্ত নিলাম। ওই কথা বলছেন না কেন? আপনি কে? আমার রুমে আসছেন কেন? আমি শিফা, আপনার মেঝো ভাবির বোন, সম্পর্কে আপনার বেআইন। বুঝলাম, তো এখানে কি চান? এসেছি আপনাকে জ্বালাতে। বলেই হাসতে লাগলো। দেখুন আমি আপনাকে কিছু বলতে চাই না, তার আগে রুম থেকে বের হন। ভাব দেখে আর বাঁচি না, যাচ্ছি রুম থেকে। শিফা চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর নিচে নামলাম। আম্মু আম্মু। বল বাবা, কিছু বলবি? আমার ক্ষুধা লাগছে, খেতে দাও তাড়াতাড়ি। রান্না তো হয়নি এখনো, হালকা নাস্তার ব্যবস্থা আছে, ওইটা দিব? না থাক, লাগবে না, বাড়ির সবাই ব্যস্ত। আমি কালকে রাত থেকে কিছুই খাই নাই, তার কোনো খেয়াল নাই, আমি বাইরে থেকে খেয়ে নিচ্ছি বলেই বের হলাম। আরে আরে লিমন শোন বাবা।
ওই লিমন দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। আমি তাদের কথা না শুনেই চলে এলাম। বাইরে গিয়ে সকালবেলা রেস্তোরাঁয় গিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেলাম। পকেট থেকে ফোন বের করে দেখি ভাইয়া কল দিয়েছিল। আমি আর কল ব্যাক করলাম না, মাথায় রাখছিল, তাই বন্ধুদের ফোন দিয়ে বন্ধুদের কাছে যেতে লাগলাম। ওইদিকে মা, লিমন ওইভাবে কোথায় গেল? ও রাগ করে বের হলো, খাবার চাইছে দিতে পারিনি তাই। কেন, খাবার এখনো হয়নি? না, আর একটু সময় লাগবে। আরে ও কালকে কত দূর থেকে জার্নি করে এসেছে, তার উপর আবার আমাদের উপর রাগ করে আসছে। তোমরা ওর যত্ন না করে বিয়ে সামলাচ্ছ। কি করব বল, এদিকটাও তো দেখতে হবে। আচ্ছা বুঝলাম, তোমরা বিজি। তোমাদের নতুন বৌমা কোথায়? ও কি করতেছে? ও অন্তত পক্ষে ওর রাগ ভাঙিয়ে খেয়াল রাখবে। আসলে আমিও মায়ের সাথে কাজ করছিলাম। হাবিব বেশি কথা বলে কেন? সামান্য ভুল হতেই পারে। যাও, যে যার কাজ করো। রিমন, আসলে আমি কথা বলবো। আব্বু কথায় সবাই চুপ, যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে আমি চলে গেলাম বন্ধুদের কাছে। কিরে, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, তুই? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাইয়ের বিয়ের ট্রিট দিবি কবে? নিজেই বিয়েতে ছিলাম না। তো আমরা কি করব? আমাদের ট্রিট দিতে এবং বাসায়ও খাওয়াতে হবে। আচ্ছা ওয়েট, দাঁড়া, বাসায় কল দিয়ে দেখি আজকে হয় কি না। আচ্ছা দেখ, খাবারের বিষয়ে কোনো ছাড় নাই। আমি একটু পাশে গিয়ে মেজো ভাইয়াকে কল দিলাম। ভাইয়া কল রিসিভ করলো। হ্যাঁ লিমন, তুই বাসায় আয় খাবার খেতে তাড়াতাড়ি। ভাইয়া আমি খাবার খেয়েছি, এখন আসতে পারবো না। তুই বাইরে খাবার খেতে গেলি কেন? এমনি ভাইয়া, কিছু কথা ছিল। বল, কি বলবি? আমার কিছু বন্ধুকে বাসায় খাওয়াতে চাই আজকে তোমার বিয়ে উপলক্ষে। কোনো সমস্যা হবে বলো? আমার বন্ধু 25 জন আছে। সমস্যা হলে বলো, আমি ওদের বাইরে থেকে খাইয়ে দেই। থাপ্পড় মেরে দাঁত ফালাই দিব। আমি এখনই ব্যবস্থা করতে আসি। তুই তোর বন্ধুদের দুপুরের জন্য দাওয়াত দে, আমি সব দেখব। আচ্ছা বলে ফোন কেটে দিলাম। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম। ভাই, আজকেই তোদের জন্য ব্যবস্থা করেছি, ট্রিট তোদের জন্য আলাদা হবে। তবে এখন কাছের বন্ধুদের জন্য ফোন দিয়ে আসতে বল। দুপুরে 25 জন আমার বাসায় খাবি। ওকে, ওয়েট, কল দিতাছি। তোরা এখন সবকিছু গুছিয়ে নিবি এবং দুপুরে চলে আসবি। আমি বাসায় গিয়ে দেখি সবকিছু। আচ্ছা ঠিক আছে। তারপর আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি সবাই খাবার খাচ্ছে। আমি এটা দেখে রুমের দিকে হাঁটা ধরলাম। রিমন, কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো। জি আব্বু, এই তো রুমে যাচ্ছি। শিফা আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল। খাবার খেতে বসো। শরীরে একই হাল করেছো, ওখানে গিয়ে কি শুধু খেলাধুলাই করেছো? এই তো আব্বু, শরীর তো ঠিকই আছে। তা তো দেখতেই পাচ্ছি, পড়ালেখা তো চাঁদে উঠিয়ে ফেলেছো। যাই হোক শোনো, হাবিবের বিয়েটা হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি চলে আসবে, কিন্তু তুমি আসতে পারোনি। এদিকে আমি কথা দিয়ে ফেলেছি, সবাই জানে আমি এক কথার মানুষ, তাই তোমার ভাইয়ের বিয়েটা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, খেতে বসো। আব্বু, আমি বাইরে গিয়ে খেয়েছি, এখন আর খাবো না। বাইরে খেলে কেন তুমি? খুব ক্ষুধা পেয়েছিল, তাই বাইরে গিয়ে খেয়েছি। বাসায় চেয়েছিলাম, কেউ দেয়নি। হয়তো খাবার রেডি হয়নি তখন। আচ্ছা আমি গেলাম রুমে বলেই চলে আসা ধরলাম। এই দাঁড়াও, এদিকে আসো। জি বলেন। এখানে তোমার ভাইয়া শ্বশুরবাড়ির মানুষেরা আছে, পরিচিত হয়ে নাও। তারপর আমি তাদের সাথে পরিচিত হয়ে নিলাম এবং আব্বুকে বলে রুমে এসে বসলাম। বসে ফোন টিপতে লাগলাম। কিছুক্ষণ পরই শিফা রুমে আসলো। ওই মিস্টার, কি করছেন? আপনি এখানে কেন? এই তো আসলাম। আপনি তো সারাদিন গোমরা মুখে বসে থাকেন। মানে হোয়াট ডু ইউ মিনস? না মানে সারাক্ষণ এইভাবে বসে না থেকে আমার সাথে তো একটু গল্পও করতে পারেন। দেখুন, আমার এসব ভালো লাগে না। সমস্যা নেই, আমার সাথে থাকলে এমনিতেই ভালো লাগবে। ওই, আপনি আমাকে জ্বালাতে এসেছেন কেন? দেখেন না, আমার ভালো লাগে না। তাতে আমার কি বেআই মশাই? মন খারাপ থাকা ভালো না, তাই মনটা ভালো করতে এসেছি। আপনি প্লিজ যান এখন, আমাকে একটু একা থাকতে দিন। আর আপনি একজন মেয়ে, আমার ঘরে এসেছেন, এতে কেউ কিছু মনে করতে পারে। শুনুন, আমাকে সবাই চেনে। আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলি না। আপনার সাথে কথা বলি একটা কারণ আছে, সেটা বলবো না। আমি শুনতেও চাই না, যান প্লিজ। ওকে দাঁড়ান, অন্য কিছুর ব্যবস্থা করতেছি। বলেই চলে গেল। আমি ফোনটা হাতে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর ভাইয়া আসলো রুমে। কি লিমন, কি করছিস? এই তো গেম খেলছিলাম। ফোনটা পাশে রেখে। আমার উপর রেগে আছিস? কেন ভাইয়া, রাগ করবো কেন? আর যা বলার আব্বু তো বলেই দিছে। ভাই তুই রাগ করিস না প্লিজ। আরে আরে, আমার কোনো রাগ নাই, তুমি এমন কইরো না। আচ্ছা শোন ভাই, তুই একটু শিফাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আয়, তোরও মনটা ভালো হবে আর ওর ঘুরতে যাওয়াটাও হবে। ভাইয়া আমার এখন ভালো লাগছে না। বুঝেছি, তুই এখনো আমার উপর রাগ করে আছিস।
আরে কি বলো আবার তুমি? তাহলে যা, ওকে নিয়ে ঘুরে আই। ভাইয়া তুমি তো জানো আমি মেয়েদের সাথে ঘুরতে যাই না। আরে ও তো তোর বেয়ান, পটিয়ে নে, বিয়ের বিষয়ে হেল্প আমি করব। ভাইয়া তুমি কি বলতেছো? এখন আমি ওই মেয়ের সাথে ঘুরতেই যাব না? আরে আরে ভাই আমার, রাগ করিস কেন? আমি তো মজা করেছি। আচ্ছা আমি তাকে নিয়ে ঘুরতে যাব, তবে এটা বলে দিবে সে যেন হুট করে আর আমার রুমে না আসে। আচ্ছা বলবো, এখন ঘুরতে যা। আর তোর বন্ধুদের ওইটা নিয়ে টেনশন করিস না, ওটা আমি বুঝবো। আচ্ছা তুমি তাকে নিচে থাকতে বলো, আমি আসছি 5 মিনিট পরে। আচ্ছা। বলেই চলে গেল। কি আর করার, রেডি হলাম। ভিতরে রাগ থাকলেও বাইরে প্রকাশ করতে পারতেছি না, তার উপর আবার এই মেয়েটা জ্বালাচ্ছে। যাই হোক বের হলাম, দেখি সোফায় বসা একজন বোরকা পরিহিত মহিলা। সে ওখানে বসেছে দেখে আমি আর বসলাম না, দাঁড়িয়ে রইলাম ওই মেয়েটার জন্য। কখন আসবে হঠাৎ? এই যে মিস্টার, আপনি ঘুরতে যাবেন না নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? তবে শিফা কোথা থেকে বলছে, খুঁজে পেলাম না। কি হলো, কি খুঁজছেন আপনি? না মানে কোথায় আপনি? আপনাকে আমি দেখতে পাচ্ছি না। এইবার ওই মহিলা নিকাব উঠালো। আমি একটা শক খেলাম। এ কি, এই বোরকা পরিহিত মেয়ে আপনি? আমি। আপনি কি ভেবেছিলেন? না কিছু না, চলুন। আপনার আবার এখন বাইরে বের হতে হবে। চলুন। তারপর আমি আর শিফা বের হলাম, দুজনে হাঁটতে লাগলাম। এই, আপনি এত চুপচাপ থাকেন কেন? তো কি করব? কথা বলবেন আমার সাথে? কি বলবো আমি? কথা বলতে জানি না তাই আমি কম কথা বলি। কথা বলতে জানেন না বুঝলাম, তবে এত ভাব কেন আপনার? মানে আপনি কি বলতে চাইছেন? না কিছু না। আচ্ছা আপনি কিসে পড়েন? এইবার অনার্স 2য় বর্ষ। ও, আমি ইন্টার ফাইনাল ইয়ার, অটো পাস হবে মনে হয়। এত হাসেন কেন? পরীক্ষা দিতে হবে না তাই লাফাচ্ছেন? ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার সৌভাগ্য আপনার হবে না। দরকার কি, এমনি তো পড়ালেখা ভালো লাগে না। আচ্ছা মাপ চাই আপনার কাছে। চুপ থাকেন, একটু চারপাশে তাকিয়ে দেখুন। কি দেখবো? যাকে নিয়ে দেখার ইচ্ছা সেই ঠিক মতো কথা বলে না। কিছু বলছেন আপনি? না, হাঁটুন আপনি। আচ্ছা চলুন। হঠাৎ দেখি সামনে হারামিগুলো সামনে দাঁড়িয়ে আছে, সবাই রাগী লোক নিয়ে। আরে তোরা এখানে কেন? এখানে আশা করস নাই কেন আমাদের? নাকি এখানে আসায় তোর প্রবলেম হয়েছে? আরে কি বলছিস তোরা? আমার কি প্রবলেম হবে? আর তোরা রাগী লোক নিয়ে তাকিয়ে আছিস কেন? তো কি করব আমরা, হাসবো নাকি? যে ছেলে কখনো মেয়ের সাথে কথাই বলে নাই ঠিক মতো, সে আজ মেয়ে নিয়ে ঘুরছে। বাহ, এটাও তো দেখতে হবে আমাদের। হঠাৎ করে তখনই শিফা আমার হাতে ধরলো। আমি তো অবাকের চরম শিখরে। আরে আরে আপনি? থাক, আমাদের সামনে ভালো সাজতে হবে না, তোর আমরা যা বোঝার বুঝে গেছি। আরে ভাই তোরা বিশ্বাস কর। হয়েছে, থাক, আর বলতে হবে না, আমরা সবই বুঝি। তুমি এখন ঘোরাঘুরি করো তোমার জেব নিয়ে বন্ধু। এ নিয়ে কথা আমরা বিকালে বলবো, এখন গেলাম আমরা। ওরা সবাই চলে গেল ওখান থেকে। আমি রাগী লোক নিয়ে শিফার দিকে তাকালাম। শিফা হাত ছেড়ে হালকা দূরে গিয়ে দাঁড়ালো, ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। আপনি ওদের সামনে আমার হাত ধরলেন কেন? কেন হাত ধরলে সমস্যা কি? আমার আপনাকে ভালো লাগে তাই হাত ধরেছি। কি? আপনি কি সব আবল তাবল বলছেন? কি? আমি যা সত্যি তাই বলেছি। আজকে বিকালে ওরা যদি আমাকে কিছু বলে তাহলে আপনার খবর আছে বলে দিলাম। আমাকে কিছু করতে পারবেন না আপনি, কারণ সে সাহস আপনার নেই। বলেই হেসে দিল। দূর চাই আপনাকে নিয়ে, বেরোনোটাই আমার ভুল হয়েছে। আপনি কিন্তু এখন বেশি করছেন। হাত ধরেছি তো কি হয়েছে, এখন ঘুরতে চলুন, না হলে অন্য কিছুও করতে পারি। মানে কি করবেন আপনি? দেখবেন আপনি। বলে আমার দিকে এগিয়ে আসলো নিকাব খুলতে খুলতে। এ কি, আপনি আমার দিকে এভাবে আসছেন কেন? আচ্ছা চলুন ঘুরতে যাব। শিফা থেমে গেল। চলুন, আমাকে আগে আইসক্রিম কিনে দিবেন। আমার কাছে টাকা নেই। টাকাটা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি মিথ্যা বললেন কেন? এখন টাকা আপনাকেই দিতে হবে। আমি টাকা পাবো কোথায়? আসার সময় ভাইয়া টাকা দেয়নি। আপনি তো কিপটে কেন? আপনার কি দুলা ভাইয়ের টাকা লাগে নাকি? অবশ্যই লাগবে, আমি এতটাও বড় হইনি যে ভাইয়ারা টাকা দিলে নিব না। কিপটে একটা। চলুন, টাকা আমিই দিব। আচ্ছা চলুন। বলি একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি দোকানে গিয়ে একটা কোন এবং একটা স্পিড ও সিগারেট নিলাম। আমি শিফার কাছে গিয়ে ওকে কোন আইসক্রিম দিলাম আর সিগারেট ও স্পিড লুকিয়ে রাখলাম। ধন্যবাদ আইসক্রিম এনে দেওয়ার জন্য, কিন্তু টাকা তো নিলেন না। থাক, আমি অতটাও কিপটে না, চলুন। তারপর শিফাকে নিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম। আপনি এখানে বসে আইসক্রিমটা খেয়ে নিন, আমি একটু ওই দিক থেকে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসবেন।
তারপর আমি ওখান থেকে পাশে গিয়ে সিগারেট ধরালাম। সিগারেটটা সম্পূর্ণ শেষ করলাম। এটা মন খারাপ থাকলেই খাওয়া হয় মাঝে মাঝে। যাই হোক, তারপর স্পিডটা খেয়ে নিলাম। গন্ধটা সরানোর জন্য আস্তে আস্তে হেঁটে গিয়ে শিফার কাছে গেলাম। আপনার আসতে এতক্ষণ লাগে? কি করছিলেন এতক্ষণ? না, এমনি একটু লেট হয়ে গেল। ওয়েট, এতক্ষণ তো এখানে সিগারেটের গন্ধ ছিল না। আপনি আসার পর থেকে আসতেছে, তার মানে আপনি সিগারেট খেয়েছেন। না মানে থাকার বলতে হবে না, আমি আপনার ব্যবস্থা করতেছি। কি করবেন আপনি? কি করব দেখবি তুই। বলেই আমার কাছে এসে আমার কলার ধরলো। তারপর কি আপনি আমার কলার ধরেছেন কেন? চুপ, কোনো কথা বলবি না, আজকে তোর খবর আছে। আমি সিগারেট খেলে আপনার সমস্যা কি? আমার অনেক কিছু, বল। তুই সিগারেট খাবি না আর? আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন। তুই আবার কথা বলতেছিস? ওয়েট, বাসায় গিয়ে আমি সবাইকে বলবো তুই সিগারেট খেয়েছিস। ওর এই কথা শুনে আমার কাজ শেষ। আমি সিগারেট খাই এটা আমার পরিবার জানতে পারলে আমাকে পিচ পিচ করে কেটে মাটিতে পুঁতে রাখবে। কি হলো, কথা বলছিস না কেন? ভয় পেয়েছিস? প্লিজ এমন করবেন না। বাসায় এটা জানলে আমাকে আস্ত রাখবে না। আমার অনুরোধ সূচক কথা শুনে শিফা কিছুটা শান্ত হলো। আচ্ছা ঠিক আছে, বলবো না, তবে আপনাকে আমার কিছু শর্ত মানতে হবে। বলুন, আমি সব মেনে নিব। ওকে শুনুন, আপনাকে সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। এছাড়া আমাকে সব সময় তুমি করে কথা বলতে হবে এবং আমিও তুমি করে বলবো। আপাতত এইটুকুই থাক, কারণ আর তোমার কোনো বাজে অভ্যাস নেই যেটা ছাড়তে বলবো। আচ্ছা, সিগারেট আমি একসাথে ছাড়তে পারবো না, তবে আর আমি সব মানবো আপনার কথা। আচ্ছা বুঝলাম, তবে আমাকে তুমি করে কথা বলতেছো না কেন? আমার আপনি করে কথা বলতে ভালো লাগে। ওকে, তাহলে আমারও বাড়িতে গিয়ে ওইটা বলতে ইচ্ছে করতেছে। না না থাক, তোমাকে বলতে হবে। আমি তুমি করে বলবো। এখন বাসায় চলো। চলো। তারপর শিফাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আমি অন্য রিকশায় খুঁজতে লাগলাম। কি তুমি উঠতেছো না কেন? আমি মেয়েদের সাথে রিকশায় উঠি না। কিন্তু তোমাকে আজকে আমার সাথে যেতেই হবে। বলেই হাত ধরে জোর করে রিকশায় উঠালো। এমনভাবে হাত ধরে আছে আমি যেন নামতে না পারি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি শুধু আরেকবার নামার চেষ্টা করো, তাহলে এখানে আমি চেঁচামেচি করে লোক জড়ো করে বলবো তুমি আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছো। তখন তোমার অবস্থা কি হবে বুঝতে পেরেছো? মামা, আপনি রিকশা চালানো শুরু করেন। শালা, এটা মেয়ে নাকি অন্য কিছু? দুর্বল, এর সাথে বের হওয়াটাই ভুল হয়েছে। না, এর থেকে দূরে দূরে থাকতে হবে। কি ভাবছো মনে মনে? শিফার ডাকে ঘোর ভাঙলো। না, তেমন কিছু না। তারপর আর কোনো কথা হলো না। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বেজে গেছে। একটু পরেই ওরা চলে আসবে খাওয়ার জন্য, তাই তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে বাসার ভিতরে গেলাম। শিফাও আমার পিছু পিছু আসলো। আমি ভাইয়াদের খুঁজতে লাগলাম। দেখি তারা দুজনে সবকিছু রান্না ঠিক আছে কিনা খোঁজ নিচ্ছে। মা পাশে দাঁড়িয়ে গুছিয়ে নিচ্ছে আর ভাবিরা রান্না করছে। আমি তাদের কাছে গেলাম। ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। একটু দেখো, আমার খাবার খোঁজ না নিলেও ওদের ব্যবস্থাটা যেন ভালো হয়, সেদিকে খেয়াল রেখো। মা আমার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পেরেছে আমি তাকে ইঙ্গিত করেই বলেছি। বাবা শোন, আমার তখন হাতে অনেক কাজ ছিল। তবে আমি এটা না শুনে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হলাম। কি শুনবো তার কথা? একে আমি মানা করা সত্ত্বেও তারা ভাইয়ের বিয়েটা দিয়েছে। তার উপর আবার সকালের খাবার চাওয়াতে খাবার পাইনি। যাই হোক, আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম এবং সিয়ামের কাছে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরেই কল ধরলো। তোরা আসবি কোন সময়? মামা, আমরা সবাই একত্রিত হয়েছি মাত্র এখন। সবাই তোদের বাসার দিকে আসতেছি। আয় তাড়াতাড়ি। তারপর আমি নিচে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। আবার শিফা এসে আমার পাশে বসলো। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। এই মেয়ের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। ওই, তোমার ফোন নাম্বারটা দাও তো। আমি কিছু বললাম না, ফোন টিপতে লাগলাম। একে নাম্বার দেওয়া যাবে না। আমাকে চুপ থাকতে দেখে শিফা উঠে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। কি ফোন নিলে কেন তুমি? তোমাকে ফোন নাম্বার দিতে বলেছি, দিলে না কেন? আমার ফোন নাম্বার দিয়ে কি করবে তুমি? সেটা আমি বুঝবো, এখন নাম্বারটা আগে নিয়ে নিই। আমি মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ জানে নাম্বার নিয়ে কি করবে। এই মেয়ে যে পরিমাণ ডেঞ্জারাস, তাতে আমাকে জ্বালিয়ে মারবে। এই নাও তোমার ফোন। বলেই আমার হাতে ফোনটা দিল। আমি রাতে কল দিব, ফোন ধরতে যেন দেরি না হয়, বলে কিন্তু খবর আছে বলে দিলাম। বলেই চলে গেল। আমি কিছু বলতে যাব তার আগে চলে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আনান কল দিছে। আমি রিসিভ করলাম। হ্যাঁ বল। আমরা এসে পড়েছি তোর বাসার সামনে। ও, তোরা ভিতরে আয়, আমি দাঁড়ানো আছি। আচ্ছা, আসতেছি। বলেই ফোন কেটে দিল। আমি গেটের দিকে গিয়ে ওদের নিয়ে বাসার মধ্যে আসলাম। আব্বু ওদের দেখে ওদের সামনে আসলো। আব্বুকে দেখে ওরা সবাই সালাম দিল। আব্বুও সালামের জবাব দিল। তোমরা এসে পড়েছো বাবা? তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো?
না না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। ও আচ্ছা বাবা, তোমাদের সবার পরিবারে সবাই ভালো আছে তো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ওকে বাবা, তোমরা রাগ করো না, আজকে তোমাদের বেশি সময় দিতে পারলাম না। আমার এখনই বাইরে যেতে হবে। আমি শুধু তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আমার একটা বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, ওকে দেখতে যেতে হবে। আচ্ছা আঙ্কেল, সমস্যা নেই। মানুষের বিপদ কখন আসে কেউই বলতে পারে না। বাবা, আমি তাহলে আসি। তোমরা সবাই বসো, আমার জরুরি যেতে হবে। আচ্ছা আঙ্কেল। তারপর আব্বু চলে গেল তার বন্ধুর সাথে দেখা করতে। আচ্ছা চল ছাদে যাই, ওখানে কিছুক্ষণ আড্ডা দেই, ততক্ষণে খাবার রেডি হোক। চল। তারপর সবাই মিলে ছাদে গেলাম। সব বন্ধুরা হাসি ঠাট্টায় মেতে উঠলাম। তখনই ভাইয়া ছাদে আসলো। লিমন, ওরা এসেছে, আগে ওদের শরবত দে। দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। সবাইকে শরবত দিলাম। খাওয়া শেষে ভাইয়া সবকিছু নিয়ে চলে গেল। তারপর আমরা আবার আড্ডা শুরু করলাম। লিমন, আজকে বিকেলে তোর অবস্থা যে কি করব তা ধারণার বাইরে। কেন, আমি কি করেছি? তুই রিলেশন করিস, একবার জানাই শোনাই। আরে ভাই, তোরা কি বোকা? তোরা জানোস না আমি মেয়েদের সাথে রিলেশন তো দূরের কথাই বলি না। ওটা মেজো ভাবির বোন। তাহলে তখন সে তোর হাত ধরলো কেন? তা আমি নিজেও জানি না। আমি তো তাকে নিয়ে বেরই হতে চাইনি, ভাইয়ার জন্য বের হয়েছি। ও, তা হাত ধরার জন্য কিছু বলিসনি? কি বলবো, তোরা চলে যাওয়ার পর ভয়ে মাথা নিচু করেছিল। হারামি, আমার মনে হয় মেয়েটা তোকে ভালোবাসে। আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া চলে আসলো। লিমন, ওদের নিয়ে নিচে চল, খাবার রেডি। আচ্ছা আসতেছি। ভাইয়া চলে গেল। আমি ওদের নিয়ে নিচে নামলাম। তারপর ওদের সবাইকে বসিয়ে দিলাম। ওরা 25 জন 3 টেবিলে বসলো। ভাইয়ারা ওদের খাবার দিচ্ছে, আমি টুকটাক সাহায্য করছি। আমাকে ওরা বসতে বলেছিল, বসিনি। খুব ভালোভাবেই ওদের খাওয়া সম্পন্ন হলো। ওরা যে যার বাড়িতে চলে গেল। এবার পরিবারের সবাই খেতে বসলো। আমাকে খেতে বসতে বলল, কিন্তু খাবো না বলেই রুমে চলে আসলাম। যেখানে আমার খেয়াল কেউ রাখে না, তাদের সাথে না খেলেও চলবে। এদিকে শরীরটাও ভালো যাচ্ছে না। রাতে অনেক বড় একটা জার্নি করে এসেছি। কিছুক্ষণ পর আম্মু, ভাইয়ারা ও ভাবিরা রুমে আসলো। আমি শুয়েছিলাম, কেউ রুমে এসেছে বুঝে উঠে বসলাম। কি হয়েছে তোর? এই সময় শুয়ে আছিস কেন? কিছু না, প্রচুর ঘুম পাচ্ছে, তাই শুয়ে আছি। কিরে, তুই অসুস্থ নাকি যে এই সময়ে ঘুম পাচ্ছে? বলে গায়ে হাত দিয়ে দেখে শরীর কিছুটা গরম। না, অসুস্থ না। আর আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? বিয়ে বাড়ি প্রচুর কাজ আছে, যাও সবাই কাজ করো। মেজো ভাবি কিছু বলছে, শুধু আমার দিকে তাকিয়ে আছে। কি বলছিস? অসুস্থ নয়, তোর শরীর তো গরম। এবার আম্মু মাথায় হাত দিল। বাবা কেন এত রাগ তোর আমাদের উপর? বল, যে অসুস্থ হলেও বলিস না। আরে এতে আমার রাগ থাকবে কেন? তোমরা করবে আনন্দ, তা রেখে আমায় দেখতে আসবা কেন? বুঝলাম। তা খাবার খেয়ে আসলে না কেন? খাবার খেতে ভালো লাগছিল না তাই। এরই মধ্যে বড় ভাবি আর মেজো ভাবি রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা তাহলে তোমরা এখন যাও, আমি ঘুমাবো। বেশি বড় হয়ে গেছিস তাই না, যে অসুস্থ অবস্থায় পাশে থাকতে হবে না? বড় ভাবি আর মেজো ভাবি আবার রুমে আসলো। এবার হাতে খাবার নিয়ে আসলো। ওঠ বাবা, আমি সকালে ভুল করে ফেলেছি, তোর দিকে একটুও খেয়াল রাখতে পারিনি। তোর জন্য আমরা কেউ এখনো খাইনি। ভাইয়া এখন খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নিব। ওর তুই তাড়াতাড়ি খেতে বস। তুই কি চাস আমরা না খেয়ে থাকি? সকালে তুই বাসায় খাসনি দেখে আমরাও খাইনি। তোমরা খাবার নাও সবার জন্য, এখানে বসেই সবাই খাবো। তারপর আমার রুমে বসে সবাই খাবার খেলাম। আমি খেতে চাইছিলাম না, কিন্তু আম্মু জোর করে নিজের হাতে খাইয়ে দিল। খাওয়ার পর আম্মু মাথা টিপে দিল, তাতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভাঙলে দেখি এখন আর শরীর খারাপ লাগছে না। উঠে ফ্রেশ হলাম এবং রেডি হয়ে নিচে নামলাম। কিরে বাবা, তোর ঘুম ভাঙলো? এখন শরীর কেমন? এই তো এখন ঠিক আছে, আমি একটু বাইরে যাব। ও আচ্ছা, তাড়াতাড়ি ফিরবি। ওয়েট আন্টি, আমাকে নিয়ে যেতে বলেন একটু ঘুরতে। আরে পাগলি মেয়ে, ও এখন ওর বন্ধু বান্ধবদের কাছে যাবে। আমি ঘুরতে যেতে চেয়েছিলাম। ও তোকে পরে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা আন্টি। এদিকে আমি বের হয়ে বন্ধুদের কাছে গেলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরছিলাম, তখনই ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিমন, কালকে ফিরে আসো? হ্যাঁ ফ্রি আছি, কেন? কালকে আমাদের এই এলাকায় একটা টুর্নামেন্টের ফাইনাল, তোমাকে ম্যাচটা খেলতে হবে। আচ্ছা, আপনি কি টিম মালিক? আমি টিম মালিক। আর টাকার চিন্তা করবা না, তোমার যে রেট সেই মতোই টাকা পাবা। আচ্ছা, খেলা কালকে কোন সময়? কালকে বিকাল 3টায় তুমি সময় মতো চলে আসবা। আচ্ছা, চিন্তা করবেন না, আমি পৌঁছে যাব সময় মতো। আচ্ছা, মনে রেখো। তারপর ফোন কেটে বাসায় আসলাম। বাসায় পৌঁছে আমি আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে আসলাম। দেখি সবাই আড্ডা দিচ্ছে। আমি সেখানে গেলাম 1 কাপ কফি নিতে, সেটা নিয়ে ছাদে যাব। লিমন, আয় বস, একসাথে আড্ডা দেই। ভাইয়া এখন একটু ছাদে যাব।
ও আচ্ছা, তা তোর কিছু লাগবে? হ্যাঁ লাগবে ভাবি, আমার 1 কাপ কফি লাগবে। বড় ভাবি আর মেজো ভাবি একসাথে বসা ছিল। আমার কথা শুনে মেজো ভাবি উঠে রান্নাঘরের দিকে যেতে শুরু করলো। ওয়েট, আমি আপনাকে যেতে বলিনি, অ্যাকচুয়ালি আমি বড় ভাবিকে বলেছি কফি দিতে। প্রতিদিন তার হাতের কফি খাও, আজ না হয় আমার হাতের কফি খেয়ে দেখো। দেখুন, আমি আপনাকে বলি নাই কফি বানাতে, তাই আপনার যাওয়ার দরকার নেই। তোমাকে আজকে আমার হাতের কফি খেতেই হবে। বড় ভাবি আজকে রান্নাঘরে যাবে না। তাহলে আমার কফি খাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। এবার মেজো ভাবি এসে আমার কান ধরলো। ছাড়ুন, লাগছে তো। শোনো, আমার কোনো ছোট ভাই নেই, আছে একটা বোন। আমি একটা ছোট ভাই চেয়েছিলাম, পেয়ে গেছি। এখন ইচ্ছে মতো শাসন করব। আমি আপনার শাসন মানলে তো? আমার একটা বোন আছে, তাতেই হবে। আর লাগবে না, বড় ভাবি হলেই চলবে। আমাকে বোন বানাতে অসুবিধা কোথায় জানতে পারি? অসুবিধা হলো আপাতত আমার নতুন কোনো বোনের প্রয়োজন নেই। বললেই হলো নাকি? আমাকে বোন বানাতেই হবে। আচ্ছা যান, আগে কফি বানিয়ে নিয়ে আসুন, আগে খেয়ে দেখে আপনি আমার বোন হওয়ার যোগ্যতা রাখেন কিনা। আচ্ছা যাচ্ছি। বলেই রান্না করেই চলে গেল। হাবিব, তোর বউ লিমনকে ভাই বানাতে চাই, বুঝবে না? লিমনের বোন হওয়া সারাদিন জ্বালিয়ে মারবে। হ্যাঁ, ও মজা বুঝুক। বলেই মেজো ভাইয়া হেসে দিল। তুমি চুপ করো, আমার ভাইটা আমাকে একটু জ্বালায় নেই, ওকে কি জ্বালাবে? তা আমরা সবাই এতদিনে দেখেছি। ভাবি দেখেন না, এরা কি বলতেছে, আমি কি আপনাকে জ্বালাই? না, তুই তো আমার সোনা ভাই, তুই আমাকে জ্বালাবি কেন? এরই মধ্যে মেজো ভাবি কফি নিয়ে চলে আসলো। এই নাও তোমার কফি, খেয়ে জানিও কেমন হয়েছে। কি আর বলবো, রং দেখেই বোঝা যায় ভালো হয়নি। যাই হোক, এখন খারাপ হোক আর ভালো হোক, খেয়ে আপনাকে সন্তুষ্ট করতে হবে। এটা বলে ছাদে চলে গেলাম। এদিকে মেজো ভাবি গিয়ে আবার বড় ভাবির কাছে গিয়ে বসলো। আরে কত কষ্ট করে কফি বানিয়ে দিলাম, ধন্যবাদ দিবে তা না, দিয়ে কথা শুনিয়ে দিল। আরে তুমি তো নতুন, তাই বেশি কিছু বলেনি। ওর বড় ভাবিকে যে পরিমাণ জ্বালাতন করে তা দেখলে তো শেষ। জ্বালাতন করে মানে? ওর বড় ভাবিকে একটুও বসতে দেয় না, খালি কাজের উপর রাখে। মা, আপনি যাই বলেন না কেন, ওর মনটা অনেক ভালো, সবসময় হাসি ঠাট্টার উপর থাকে। তাছাড়া ওর বোন হতে পারা ভাগ্যের ব্যাপার। ছোট ভাইরা তো এমনিতেই জ্বালিয়ে মারবে। ও আমার জন্য প্রতিদিন সন্ধ্যার সময় ফুচকা, হালিম বা চটপটি নিয়ে আসে। ও তাই? তাহলে আমার ওর বোন হতে সমস্যা নেই। এদিকে আমি ছাদে আসার পর আমার পিছু পিছু শিফাও ছাদে আসলো। ওই, তুমি ফেসবুক চালাও? চালাই তো, কেন, কি সমস্যা? তোমার ফেসবুক চালানোর দরকার নেই, আর ফেসবুক ফোন থেকে ডিলিট করে দাও। কেন ফেসবুক ডিলিট কেন করব? আমি শুনেছি ফেসবুকে অনেক মেয়ে থাকে যারা সুন্দর সুন্দর পিক ছেড়ে ছেলেদের প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে। দেখো, সবাই মেয়ে পাগল না যে দেখলেই প্রেমে পড়ে যাবে। আমার ফেসবুক অনেক কাজে লাগে, তাই ব্যবহার করি। আচ্ছা তুমি চালাও ফেসবুক, সমস্যা নেই। তা আপনি না বললেও চালাবো। এই শুনো, এত অ্যাটিটিউড দেখাবা না, ঠিক আছে? আমি আবার অ্যাটিটিউড কোথায় দেখালাম? আচ্ছা বাদ দাও, কফির কাপটা দাও, কফি খাবো। আমি এটা থেকে খেয়েছি, তুমি নিচ থেকে গিয়ে আনো। আমি এটাই খাবো। আমার এটো খাবার খাবে তুমি? ইস, চুপ, একদম চুপ। আরো অনেক কিছু পারি, দেখবা? কি পারো তুমি? এটা বলার সাথে সাথে আমার মাথা ধরেই ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। ও এটা আচমকা করায় আমি কিছুই করে উঠতে পারছিলাম না। তারপরও জোর করে ওকে ছাড়ালাম। এটা কি করলে তুমি? তুমি দেখতে চেয়েছিলে না আমি কি কি করতে পারি, তাই দেখালাম। এটা কিন্তু ঠিক হলো না, আমি কিন্তু তোমার বেয়াই। বেয়াই হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। আমাকে বিয়ে করবে মানে? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাগলি হতে চাই। মানে কি আবল তাবল বলছো? আমার দ্বারা এসব হবে না। আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই। বিয়েতে তো বিশ্বাস আছে। সেটা আলাদা ব্যাপার। আচ্ছা তাহলে আমি তোমায় বিয়েই করব। তা দেখা যাবে, এখন যাও তো এখান থেকে। এমনিতেই যে কাজটা করেছো মাথা গরম আছে। আচ্ছা আমি এখন যাচ্ছি, তবে তোমায় আবার জ্বালাতে আসবো। বলেই চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, এই মেয়ে এভাবে আমার পিছে পড়ে রয়েছে কেন? এই মেয়ে অনেক জ্বালাতন করে, এর থেকে যত সম্ভব দূরে থাকতে হবে। এসব ভাবতে ভাবতে ডিনার টাইম হয়ে গেল। আমি নিচে নেমে সবার সাথে একসাথে খাবার খেলাম। তারপর রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফোনটা বাজতে লাগলো। ফোনের দিকে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বার দিয়ে কল আসছে। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন ধরতে দেরি হলো কেন? কণ্ঠ শুনে বুঝে গেছি। তুমি এখন কল দিয়েছো কেন? কথা বলবো তোমার সাথে, তাই। এখন আমার ভালো লাগছে না।
ঘুমাবো, বাই বলে ফোন কেটে দিলাম। ওইদিকে শিফা খুব রেগে গেছে আমি ফোন কেটে দিয়েছি দেখে, তাই ও উঠে আমার রুমে চলে আসলো। ওই তুই ফোন কেটে দিছিস কেন? শিফা রেগে একটু জোরেই বলল। আমি একটু ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। চোখ মেলে তাকিয়ে দেখি শিফা কোমরে হাত দিয়ে রাগে চোখে তাকিয়ে আছে। তুমি এখানে আসলে কেন? বলছি না তুমি আমার রুমে আসবে না? ওই চুপ, আমার ফোন কেটে আবার ভাব দেখাচ্ছে। তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো কেন? আজকে আমি তোর সাথেই ঘুমাবো, এইটাই আমার ফোন কেটে দেওয়ার শাস্তি। এবার আমি খুব ভয় পেয়ে গেলাম। এই মেয়ে কিনা কোনো একটা ঝামেলা বাঁধিয়ে ফেলে, যেভাবেই হোক ওকে রুম থেকে বের করতে হবে। আমার ভুল হয়ে গেছে, আর ফোন কেটে দিব না। আসলে শরীর ক্লান্ত লাগছিল তো, তাই ফোন কেটে দিয়েছি। এই কথাটা শুনে শিফার রাগী মুখটা নিমিষে কোমল হয়ে গেল। কি হয়েছে, তোমার জ্বর আসছে নাকি? বলেই কপালে হাত দিয়ে চেক করলো। আরে না, তেমন কিছু না। আসলে দূর থেকে জার্নি করে আসার জন্য চোখ ঘুমে লেগে যাচ্ছে। ও তাহলে তুমি ঘুমাও, আর ডিস্টার্ব করবো না, এখন ঘুমিয়ে নাও শান্তিতে। বলেই চলে গেল শিফা। আমি ভাবতে লাগলাম যাক বাবা গেছে, এখন একটু শান্তিতে ঘুমাতে পারবো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে হালকা এক্সারসাইজ করে নিলাম, কারণ আজকে দুপুরে খেলা আছে। যাই হোক বাসায় ফিরলাম। লিমন তুই এসেছিস, আয় নাস্তাটা করে নে, সবাই অপেক্ষা করছে। আমি গিয়ে খাবার টেবিলে বসলাম। মা খাবার বেড়ে দিল, তারপর সবাই খাবার খাওয়া শুরু করলাম। লিমন, আজকে তো তুমি ফিরে আসো তাই না? কেন আব্বু? আজকে তোমাকে তোমার মেজো ভাবির বাড়িতে যেতে হবে, তাদের সাথে। আব্বু আমার পক্ষে যাওয়া পসিবল না, আজকে আমার একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে। কিন্তু তোমাকে তো যেতেই হবে আজকে, কারণ ওরা তো তোমার জন্য এতদিন অপেক্ষা করেছে। দেখেন আব্বু, আমি এখানে আগে কথা দিয়ে ফেলেছি, আমার ওখানে যেতে হবে। এই কথা আগে কেউ আমাকে বলেনি। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তুমি না গেলে হাবিব যাবে না। এটা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার, আর আমাকে ছাড়া বিয়ের সব কাজই সম্পন্ন করা হয়েছে। এখানে আমি না গেলে কিছুই হবে না। আমি খাবার রেখে উঠে চলে গেলাম রুমে। এদিকে ওর রাগ এখনো কমেনি। বাবা এটা হওয়ারই কথা, ওর ভাইয়ের বিয়ে আর ও না থাকা অবস্থায় এটা যে কতটা কষ্টকর তা বলার বাইরে। আসলে আমারই ভুল হয়েছে, বিয়েটা এত তাড়াতাড়ি ঠিক করা উচিত হয়নি। তাহলে এখন কি করবে? হাবিব তুমি চলে যাও ওদের নিয়ে, আমি যেভাবে হোক কোনো একটা ব্যবস্থা করতেছি। বাবা এখন ওকে রেখে গেলে আরো রেগে থাকবে। আরে তুমি চলে যাও, আমি দেখতেছি। আচ্ছা বাবা। আচ্ছা, তবে ওর রাগ ভাঙাতে হবে আগে। ওর এরকম রাগ করে থাকা ভালো লাগে না। ওর দুষ্টুমির জন্য সারা বাড়ি মেতে থাকতো, এখন সারাদিন রুমে বসে থাকে। আমারও ভালো লাগে না, আমাকে আর জ্বালাতন করে না। যাই হোক আমি রুম থেকে বের হলাম। আম্মু আমি একটু বের হলাম, দুপুরের খাবার তাড়াতাড়ি রেডি রেখো, আমি 1টার সময় বের হব। ওকে, তাড়াতাড়ি আসিস। আমি আচ্ছা বলে চলে গেলাম। তারপর আমি বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রেডি হয়ে খাবার খেয়ে খেলতে চলে গেলাম, সেখান থেকে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল 2 দিন। ভাইয়া বারবার বলেছিল যেতে, কিন্তু আমি যাইনি। যাই হোক সকালবেলা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। লিমন, আজ তোমার কোনো কাজ নেই আমি জানি, তুমি গিয়ে হাবিবদের নিয়ে আসো। আব্বু তারাই তো আসতে পারে, আমার তো যাওয়া লাগে না। লিমন, তুমি ছাড়া তোমার মেজো ভাবি আসবে না, তাই তোমাকে যেতেই হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় বাবা, এবার যা নিয়ে আয় ওদের, আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে। তারপর বড় ভাবি, বড় ভাইয়া এবং মা বাবা জোরাজোরি করতে লাগলো। অবশেষে কিছু বলতে না পেরে রাজি হয়ে গেলাম। তারপর খাবার খেয়ে ঠিকানা নিলাম। আমাদের বাসা থেকে যেতে 2 ঘন্টা লাগবে। যাই হোক আমি সবাইকে বলে বাসা থেকে বের হলাম। তারপর বাসে চললাম। বাস চলতে লাগলো, আমি কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। এরই মধ্যে বাস পৌঁছে গেল ভাবিদের এলাকায়। আমি বাস থেকে নেমে গেলাম। এখন কথা হচ্ছে আমি তো বাসা চিনি না। কাকা ঠিকানাটা চিনেন? চিনি তো, এখান থেকে রিক্সা নিয়ে যেতে 20 মিনিট লাগবে। ও আচ্ছা কাকা, যে কোনো রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেতে পারবে? যাও, তুমি এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবে। বলে আঙ্গুল দিয়ে ইশারায় দেখিয়ে দিল কাকা। আচ্ছা কাকা, আপনাকে ধন্যবাদ। তারপর আমি ওখান থেকে রিক্সাওয়ালার কাছে গেলাম। মামা ঠিকানাতে যাবেন? মামা চলেন। তারপর রিক্সা নিয়ে পৌঁছে গেলাম বাসার সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিলাম। বাসার সামনে এসে কলিং বেল বাজালাম। দরজা খুললো ভাবি। আরে লিমন, তুমি এসে গেছো, আসো ভেতরে আসো। আমি ভিতরে গেলাম, সবার সাথে কৌশল বিনিময় করলাম। তারপর ভাইয়ার ডাকায় ভাইয়ার কাছে গেলাম। বলো ভাইয়া। আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, তেমন সমস্যা হয়নি। ও আচ্ছা, তাহলে আগে ফ্রেশ হ। হব, বাট তোমরা কোন সময় যাবে? আরে তুমি আসতে না আসতেই যাওয়া চিন্তা করতেছো? পুরো 1 সপ্তাহ যাওয়া হচ্ছে না তোমার। এটা কিন্তু কথা ছিল না। তা আমি জানি না, তোমার এখান থেকে যাওয়া হচ্ছে না, খেলাধুলা 1 সপ্তাহ বাদ।
ভাইয়া এটা কিন্তু ধোকা। আমি কিছু জানি না, ভাই যা বলার তোর ভাবিকে বল। শিফা যা, ওর জন্য যে রুমটা ঠিক করা হয়েছে ওকে নিয়ে যা, আগে ফ্রেশ হয়ে নিক। কিন্তু কোনো কিন্তু নয়, যাও আগে ফ্রেশ হয়ে নাও। তারপর শিফা আসলো আমার কাছে। চলেন বেআই, আপনার রুম দেখিয়ে দিচ্ছি। চলুন। তারপর শিফা আমাকে একটা রুমে নিয়ে আসলো। রুমে নিয়ে গিয়েই দরজা আটকে দিল শিফা। এ কি, দরজা আটকাচ্ছেন কেন? ওই চুপ থাক, তোর এত ভাব কেন? আমি আবার আপনার সাথে কোথায় ভাব দেখালাম? জানিস আমি তোর জন্য 2 দিন কত আগ্রহ নিয়ে বসেছিলাম তোর আসার জন্য, কিন্তু তুই আসলি না। এখানে আমার কি দোষ? আমি ব্যস্ত ছিলাম। তুই তো ব্যস্তই থাকবি, কুত্তা কোথাকার। আপনি গালি দিচ্ছেন কেন? কুত্তা, তুই আবার কথা বলিস? তুই তো আজকেও আসতে চাইছিলি না। বলেই কলার ধরলো আমার। আপনি এরকম করেন কেন আমার সাথে? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। তুই আমাকে নিয়ে একটুও ভাবস না। আপনাকে নিয়ে কি ভাববো আমি? তুই সত্যি খুব খারাপ। থাক তুই, আমি গেলাম। আমি অবাক হয়ে বসে রইলাম। এই মেয়েটা কখনো খুব রেগে থাকে, আবার কখনো খুব শান্ত, আবার কখনো খুব দুষ্টমি করে। আমার উপর এত রেগে আছে কেন আল্লাহ জানে। যাই হোক, আমি ফ্রেশ হলাম। ভাইয়া রুমে আসলো। কিরে, একা বসে কি করছিস? এই তো ফ্রেশ হলাম মাত্র। আচ্ছা আগে একটু এই শরবতটুকু খেয়ে নাও। মেজো ভাবি রুমে প্রবেশ করে, আমার হাতে শরবতের গ্লাস দিল। আমি খেয়ে নিলাম। না খেলে আবার কি না কি মনে করে, তাই খেয়ে নিলাম। কারণ এখানে কারোর উপর রাগ দেখানো যাবে না, বাবার মান সম্মান বলে একটা কথা আছে। ভাবির হাত থেকে গ্লাসটা নিলাম। আচ্ছা এখানে একা বোর হওয়ার থেকে শিফাকে পাঠিয়ে দেই, ওর সাথে আড্ডা দাও। না থাক, একাই ভালো আছি। ওকে থাক, তাহলে আমরা আসি। আচ্ছা। তারপর তারা রুম থেকে চলে গেল। আমি বসে বসে ফোন টিপতে লাগলাম। এরপর দুপুরের খাবার খেতে ডাকা হলো। সবাই টেবিলে আমার জন্য বসে আছে। আমি গিয়ে টেবিলে বসলাম ভাইয়ার পাশে। তারপর সবাই খাবার খাওয়া শুরু করলাম। শিফা একবার আমার দিকে তাকিয়েছিল রাগি চোখে, কিন্তু আমি দেখেও না দেখার মতো খেতে লাগলাম। আচ্ছা লিমন, তুমি তো আমাদের এখানে প্রথম আসলা, বিকেলে ঘুরতে যেও। এটা প্ল্যানিংয়ে আছে। ও, কিন্তু তুমি তো এখানকার কিছুই চেনো না। শিফা, তুই বিকেলে ওকে নিয়ে বের হোস। শিফা আমার দিকে তাকালো। না আপু, আমার কাজ আছে বিকেলে। ও আচ্ছা, তাহলে আমার ফ্রেন্ড রুহিকে বলে দেবো নে, ও নিয়ে বের হবে। এবার শিফা চিন্তায় পড়ে গেল। আমাকে কিছুতেই অন্য কোনো মেয়ের সাথে ছাড়বে না। আরে আপু, কি বলছো? আমাদের মেহমান যদি বাইরে কেউ ঘুরতে নিয়ে যায় তা হয় কখনো? আচ্ছা আমি যাব তাকে নিয়ে ঘুরতে। ওকে, তাহলে তো আর কোনো প্রবলেম হবে না। আমার একটু কথা আছে ভাবি। বলো। আসলে ভাবি, আমি একা ঘুরতে পছন্দ করি, তাই আমার সাথে কেউ না গেলেও চলবে। আরে এখানে প্রথম তুমি, যদি সমস্যা হয় কোনো, আজ একদিন ওকে নিয়ে বের হও, পরে একা একা ঘুরবা তোমার ইচ্ছে মতো। আচ্ছা, আল্লাহ জানে এই মেয়ে বিকালে আমার কি অবস্থা করে। যাই হোক, খাবার শেষ করে রুমে গেলাম। আমি ফোনে গান ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। একটু পরে কারো আসার শব্দ পেলাম। কেউ এসেছে টের পেয়ে আমি চোখ খুললাম। তাকিয়ে দেখি শিফা। একে, আপনি এখানে কি করেন? কিছু না বলে আমার পাশে বসলো। তোমার কি আমাকে দেখে কিছু মনে হয় না? কেন, কি মনে হবে? তুমি আমার সাথে ঘুরতে যেতে চাওনি কেন? দেখুন, আমি এমনিতেই মেয়েদের সহ্য করতে পারি না, তাই। কেন, মেয়েরা কি এমন করেছে যার জন্য সহ্য হয় না? আজকালকার মেয়েরা কোনো খালি পকেটের ছেলেদের ভালোবাসে না। ওরা সবসময় টাকাওয়ালা ছেলেদেরই খোঁজে। এমনকি ওদের সাথে বিছানায় যেতেও এক পায়ে দাঁড়িয়ে থাকে। আবার যখন ছেলেটার টাকা ফুরিয়ে যায়, তখন আবার অন্য কোনো টাকাওয়ালাকে খোঁজে। আজকালকার দিনে ভালোবাসার মূল্য নেই। কিন্তু এরকম তো সব মেয়েরা হয় না। হ্যাঁ, তবে আমি নিজের চোখে আমার অনেক বন্ধুকে নষ্ট হতে দেখেছি। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি যদি তোমায় বিয়ে করি? হাসালেন, আপনাকে বিয়ে? আমি তো কখনই করব না। হঠাৎ করে শিফা উঠে দাঁড়ালো, গিয়ে দরজাটা দিয়ে আমার সামনে আসলো। তুই কি বললি, আমায় বিয়ে করবি না? আপনি এরকম করেন কেন? আবার আপনি করে কথা বলছস? আরেকবার তোর মুখ থেকে আপনি শুনলে তোর খবর আছে বলে দিলাম। আমি পারবো না আপনার কথা শুনতে। কি বললি তুই? একেবারে আমার কাছে এসে আপনি এত কাছে, আর কিছু বলতে পারলাম না। তার আগে আমার ঠোঁট দুটো ওর আয়ত্তে নিয়ে নিল। অনেক কষ্টে ছাড়ালাম। কি করছেন কি আপনি? এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল আমি বুঝবো। এরপর থেকে যতবার আপনি শুনবো ততবারই এটা হবে। আপনি কিন্তু বেশি করছেন। শিফা আবার আমার ঠোঁট দুটো ওর আয়ত্তে নিয়ে নিল। আমি অনেক কষ্টে ছাড়ালাম। আমার কথার বাইরে চললে এটাই তোমার শাস্তি হবে। আচ্ছা, আপনি এমন। আবার আপনি? সরি, তুমি এমন করো কেন? তোমাকে ভালোবাসি বলে বাবু। এসব কি বলছেন? আমি কারো বাবু না। আচ্ছা, তোমাকে বাবু বলবো না, তবে জানু বলবো।
এইসব কিছু না ডাকলেই ভালো হবে। এটা শুনে শিফা আমার দিকে রাগি চোখে তাকালো। আমি তো ভয় শেষ। আচ্ছা তুই জানো রাইকো, প্রবলেম নাই। এই তো আমার জানো, এখন বিশ্রাম নাও, একটু পরে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আচ্ছা। তারপর শিফা রুম থেকে বের হলো। আমি গিয়ে দরজা আটকে দিলাম যাতে আর আসতে না পারে। বিছানায় বসে ভাবতে লাগলাম, এই মেয়েকে ভুলেও বিয়ে করা যাবে না। এখনই এই অবস্থা, সামনে আমার লাইফ পুরো শেষ বানিয়ে দিবে। ভাবতে ভাবতে ঘুম দিলাম। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙলো। লিমন, দরজা খোলো। আমি উঠে দরজা খুললাম। তুমি তাহলে উঠলে? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে। ঘুমটা বেশি ছিল। আচ্ছা, আর কি ঘুমাবে? না, আর ঘুম হবে না। আচ্ছা তাহলে তুমি রেডি হও, শিফা তোমাকে নিয়ে ঘুরতে যাবে। আচ্ছা। রাজি হয়ে গেলাম ঘুরতে যেতে, কারণ প্রথমত বাসায় ভালো লাগছিল না, তার উপর শিফা আগেই বলে গেছে ঘুরতে যেতে হবে, না হলে আবার কি না কি করে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। হঠাৎ শিফা আমার রুমে আসলো। আমি ওকে দেখে একধানে তাকিয়ে আছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে শিফাকে। শিফা তাকিয়ে থাকাটা লক্ষ্য করছে। কি দেখছো এমন করে? না মানে তোমাকে খুব সুন্দর লাগছে বেগুনি রঙের শাড়িতে। সত্যি আমাকে সুন্দর লাগছে? কিন্তু তুমি এখন এখানে কেন? যার জন্য সাজলাম তাকে না দেখালে হয়? বাইরে বসে তো দেখতে পারবে না, কারণ বোরকা পরে যাব। আচ্ছা এখন নিচে যাও, আমি আসতেছি। কিন্তু শিফা দৌড়ে আমার গালে একটা কিস করলো। এটা কি হলো? এটা তোমার উপহার, আজকে তুমি আমাকে সুন্দর বলেছো তার জন্য। তাই বলে? আর কোনো কথা নয়, তুমি নিচে আসো তাড়াতাড়ি। এটা বলেই শিফা চলে গেল। আমি ভাবতে লাগলাম মেয়েটা সত্যি পাগল একটা। যাই হোক, আমি নিচে নামলাম। তারপর শিফার সাথে বের হলাম। রাস্তায় হাঁটছি, দুজন পাশাপাশি চুপচাপ। হঠাৎ করে শিফা বলা শুরু করলো, তুমি এভাবে এত চুপচাপ থাকো কেমন করে? আমি একটু চারপাশের মনোরম পরিবেশটা দেখতেছি। খুব ভালো তোমাদের এলাকাটা। তা দেখো, বাট আমার সাথে কথা বলতে বলতে দেখো। আমি কি তোমার মতো সারাদিন বক বক করতে পারি নাকি? কি আমি বকবক করি? এত রেগে যাও কেন? আমি বোঝাতে চেয়েছি আমার বেশি কথা বলতে ভালো লাগে না। আচ্ছা তোমার কথা বলতে হবে না, কিন্তু আমার হাত ধরে হাঁটো। বলেই হাত ধরলো শিফা। আমি হাত ছাড়াতে গিয়ে শিফার চোখ রাঙানো দেখে আর কিছু করার সাহস পেলাম না। শিফা হাত ধরে হাঁটতে লাগলো, আমিও হাঁটা শুরু করলাম। সত্যি বলতে মেয়েটাকে ভয় পেলেও ওর হাত ধরে হাঁটতে কেন যেন খুব ভালো লাগছে। আমি কি ওকে ভালোবাসতে শুরু করেছি? না, কিছুই বুঝতে পারছি না। তবে এই মেয়ের সাথে থাকলে আমি সত্যি ওর মায়ায় পড়ে যাব। বলতে গেলে পড়ে গেছি। ওর রাগী চাহনি আমার খুবই ভালো লাগে, যার জন্য শুধুই ওকে রাগাই। হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় গাছের নিচে গিয়ে থামলাম। অনেক মানুষ আমার দিকে তাকিয়েছিল। অনেক আনইজি ফিল করছিলাম, তবুও মানিয়ে নিতে হয়েছিল। যাই হোক, আমরা দুজনে বসলাম। শিফা আমার হাত ছাড়েনি। এখন হাত ছাড়ো। না, এভাবে ধরে বসে থাকবো। তোমাদের এলাকাটা খুব সুন্দর। কালকে তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা। শিফা এখন আমার মাথা ওর কাঁধের উপর রেখে দিল। এসব কি করতেছো তুমি? তুমি চুপচাপ আমাদের এইখানের মনোরম পরিবেশটা ফিল করো, আর আমি তোমার নিঃশ্বাস শুনবো। কিন্তু তাই বলে এমন করবা তুমি? লোকজন কি বলবে? শোনো, লোকে যা বলার বলুক, আমার যায় আসে না। তুমি বসে থাকো, তুমি একেবারে আনরোম্যান্টিক। এটাই ভালো। আসছে, এটাই ভালো। তোমাকেও আমার মতো রোমান্টিক বানাবো। তা দেখা যাবে। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? মানে? আমি তোমাকে ভালোবাসি লিমন। তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তুমি আমাকে কি একটুও ভালোবাসো না? এখন এসব বাদ দাও। আমার প্রেম ভালোবাসা পছন্দ নয়। এটা বলার সাথে সাথে শিফা পাশে থেকে উঠে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকালো। ওর চোখের কোণে পানি টলমল করছে। তুমি একটু আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, এই ভালোবাসা মিথ্যে? দেখো শিফা, তুমি এমন করলে কিন্তু আমি কালই বাসায় চলে যাব। শিফা এবার কান্না করে দিল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমাকে তোমার ভালোবাসতে হবে না, তবুও তুমি যেও না। তুমি এখানে থাকলে তোমাকে অন্তত পক্ষে দেখতে তো পাবো কয়েকদিন, আমার তাতেও হবে। এবার শিফার কান্না দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। এই মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে, না হলে এত কান্না সম্ভব না। মেয়েটার মুখের মায়া মনে হয় আরো এসে গেছে। আর সহ্য হলো না ওর কান্না। আমি উঠে দাঁড়ালাম। আমি পকেট থেকে রুমাল বের করে ওর চোখ দিয়ে পানি মুছে ফেললাম। শিফা আমার দিকে তাকিয়ে দেখতেছে আমি কি করি। আমি ওর দু চোখ আমার হাত দিয়ে বন্ধ করে দিলাম। তারপর ওর দুই চোখে আমি ভালোবাসার পরশ এঁকে দিলাম। এই দু চোখ দিয়ে যেন আর কখনো পানি না বের হয়। শিফা তো আমার কাণ্ড দেখে অবাক। ও যেন বিশ্বাসই করতে পারছে না এসব। আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে। কি হয়েছে, তাকিয়ে আছো কেন? শিফা এবার কোনো কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। আমি বুঝতে পারলাম আমার শার্টে পানি জাতীয় কিছু পড়তেছে। আমি শিফাকে উঠিয়ে দেখি ও আবার কান্না করতেছে। তোমাকে কান্না করতে বারণ করলাম তো, তুমি কি চাও আমি চলে যাই? শিফা আবার জড়িয়ে ধরলো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না।
আরে পাগলি, আমিও তোমাকে ভালোবাসি। কথা দাও আমাকে, ছেড়ে কখনো যাবে না। ভালোবাসা সত্য হলে কেউ কাউকে ছেড়ে যায় না। যাও, আমার জন্য আইসক্রিম আনো। টাকা দাও। তুমি আনবা আমার জন্য? আমার কাছে টাকা নেই। এত কিপটে কেন তুমি? বলেই ব্যাগ থেকে টাকা বের করতে লাগলো। আমি টাকা না নিয়ে চলে গেলাম আইসক্রিম আনতে। তারপর দোকানে গিয়ে একটা আইসক্রিম আর আমার জন্য একটা স্পিড ক্যান নিয়ে শিফার কাছে চলে আসলাম। তারপর শিফার হাতে আইসক্রিম দিয়ে আমি স্পিডটা খেতে লাগলাম। স্পিড শেষ করে দেখি শিফা আইসক্রিম খাচ্ছে একদম বাচ্চাদের মতো। সত্যি মেয়েটা অদ্ভুত, প্রতিটি সেকেন্ডে নতুন করে প্রেমে পড়া যায়। যাই হোক, শিফা আইসক্রিম শেষ করলো। আমি ওর হাতে একটা টিস্যু দিলাম। তোমার মুখে আইসক্রিম লেগে আছে, মুছে নাও। এটা তো আমি তোমার জন্য রেখেছি। বলে আমার কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে রইল। আমি ওকে আমার দিকে ফিরালাম। দেখি মেয়েটা এখন লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। তুমি আবার লজ্জাও পাও? আমার বুঝি লজ্জা নেই? বলেই আমার বুকে মুখ লুকালো। কিছুক্ষণ ওভাবে কাটালাম। আচ্ছা চলো এখন বাসার দিকে যাই, অনেক সময় হয়ে গেছে। আর একটু থাকি? না, চলো এখন যাই। তারপর শিফা আমার হাত ধরে হাঁটতে লাগলো। সত্যি আজকে সময়টা অনেক ভালো কেটেছে। এই সময়টা সবার জন্যই খুব দারুণ, কারণ প্রিয়জন পাশে থাকলে সবারই ভালো লাগে। আরে শিখা, তুই কার হাত ধরে হাঁটছিস? আমরা থেমে গেলাম। আমি সামনে তাকিয়ে দেখি 4টা মেয়ে। আরে তন্নি, তোরা এখানে? তুই তো বললি আজ আমাদের সাথে ঘুরতে যাবি না, কাজ আছে। তাহলে এই তোর কাজ? এটা তোদের দুলা ভাই। ও ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? শিফা, তাহলে তুইও তোর মনের মানুষ খুঁজে পেলি। যাই হোক, ভালোই হলো। এখন আমাদের ট্রিট দিতে হবে। এই না না, এখন সময় নেই, কাল দিব। না, আজই দিতে হবে, আজ ছাড়বো না। তারপর আর কি করার, শিফার বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষে শিফার বান্ধবীদের বিদায় দিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলাম। বিলটা অবশ্য আমি দিলাম, শিফা দিতে চেয়েছিল, আমি দিতে দেইনি। যাই হোক, দুজনে হাত ধরে হাঁটছি। শিফা শুধু কথা বলেই যাচ্ছে। আমার বকবকানি অপছন্দ হলেও এখন শিফার সবকিছুই ভালো লাগছে। প্রিয় মানুষ কাছে থাকলে তার সবকিছুই ভালো লাগে। অর্ধেক পথ এসে একটা রিক্সা নিয়ে দুজনে বাসায় চলে আসলাম। কিরে, তোরা ফিরলি? তবে আমি তো ভাবছি আজ আসবি না। না, আসলে ভাইয়া ওর বান্ধবীরা এসেছিল, তাই একটু দেরি হলো। ও তাই বলে এত দেরি? আরে বাদ দাও, ওরা সবে ফিরলো, ওদের একটু ফ্রেশ হতে যেতে দাও। লিমন, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে একটু পর ডিনার করব। আচ্ছা ভাবি বলেই আমার রুমের দিকে চলে আসলাম। শিফাও ও রুমে চলে আসলো ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। কিছুক্ষণ পর শিফা আসলো। কি করতেছো ফোনে? এই তো একটু ফেসবুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছি। এখন বাদ দাও, চলো নিচে সবার সাথে আড্ডা দিব। এখন যেতে ইচ্ছে করছে না নিচে। আরে চলো না প্লিজ, না হলে আমি নিচে গিয়ে একা কি করব? তাহলে আমার সাথে এখানে থাকো। বাহ, ভূতের মুখে রাম নাম দেখছি আজকে। কেন, আমি কি এটা বলতে পারি না? কেন পারবে না? অবশ্যই পারবে, তবে আজ একটু অন্যরকম ভাবে বলতেছো। সেটা তো বটেই, কারণ আমি এখন এই পাগলিটাকে ভালোবাসি। বলেই হাত ধরে আমার পাশে বসালাম। শিফার সাথে আচমকা হওয়ায় শিফা তাল সামলাতে না পেরে আমার বুকের উপর পড়ে গেল। সরি, আসলে আমি এমনটা চাইনি। আরে এইভাবে বলতে হবে না, আমি বুঝেছি তুমি কেমন, সেটা আমি জানি। তবুও এটা খুবই... বাদ দাও দুষ্টু, তোমাকে আমি চিনি, আমি কিছু মনে করিনি। আচ্ছা চলো নিচে যাই, এখানে থাকলে কেউ দেখলে সমস্যা হবে। যাবো তো, তবে তার আগে আমি দুষ্টুটার লজ্জা ভেঙে নেই। মানে কি বলছো তুমি? একদম চুপ থাকো। বলেই আমাকে ওর কাছে টেনে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। শিফা দেখো, বিয়ের আগে এসব ঠিক নয়। তাহলে চলো আমরা বিয়ে করে নেই। কিভাবে সম্ভব এখন? আমরা কালই বিয়ে করব, সব ব্যবস্থা আমি করব। দেখো, পরিবারকে না জানিয়ে এটা পসিবল না। তুমি আমাকে বিশ্বাস করো না? করি তো। তাহলে আমার উপর বিশ্বাস রাখো, আমি সব ম্যানেজ করে নিব। শিফা, এটা ঠিক হবে না, আমার ভয় করছে। ভয় তো আমারও করছে, তবে সেটা তোমাকে হারানোর। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে পাগলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমাকে একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, তবে এটা মনে রেখো, যেদিন তুমি আমার থাকবে না সেদিনই আমার এই পৃথিবীতে শেষ দিন। আমি এবার শিফাকে জড়িয়ে ধরলাম। পাগলি, আর এমন কথা বলবে না। তুমি শুধুই আমার এবং আমি শুধুই তোমার। দুজনই নিশ্চুপ একে অপরকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। তারপর শিফাকে ছেড়ে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি বড় ভাবি ফোন করেছে। আমি রিসিভ করলাম। হ্যাঁ ভাবি বলেন। কি রে, আসবি কবে? এখান থেকে 1 সপ্তাহের আগে নাকি যেতে দিবে না। ও তাই নাকি? শেফা কোথায়? সে তো তার রুমে। না ভাবি, আমি এখানেই আছি। আমার দেবরটাকে সহায়তা করেছো তো? আপনার দেবর নাকি আমাকে বিয়ে করবে না। শোন লিমন, শেফা খুব লক্ষ্মী একটা মেয়ে, ওকে বিয়ে করে নে।
ভাবি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝছি না। আর আমার বিয়ের বয়স হয়েছে নাকি? শোন, শেফা যে তোকে ভালোবাসে সেটা আমি জানি, আর তুইও যে এখন ওকে ভালোবাসিস সেটাও জানি, কারণ শেফা আমায় সব বলেছে। কি যে বলেন আপনি, ফোন রাখেন বলে ফোন কেটে দিলাম। এত লজ্জা কেন তোমার? তুমি ভাবিকে আগে বললে কিভাবে? ভাবি কিভাবে যেন বুঝে গিয়েছিল আমি তোমায় ভালোবাসি, তাই ভাবি জিজ্ঞেস করার পর বলে দিয়েছি। ভালো করেছো। এখন চলো নিচে যাই। তারপর আমি আর শিফা নিচে গেলাম। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা শিফার ডাকে ঘুম ভাঙলো। এত সকাল সকাল ঘুম থেকে জাগাইতেছো কেন? 8টা বাজে, এখন ওঠো, তোমার সাথে আমার কথা আছে। কি বলবা বলো। উঠে বসে শোনো, আপুর বান্ধবী ঋতু আপু আসছে, এসেই তোমার খোঁজ করা শুরু করে দিয়েছে। তুমি তার থেকে দূরে দূরে থাকবে। তুমি জানো আমি মেয়েদের সাথে মিশতে পছন্দ করি না, তাই তুমি টেনশন করো না। মনে থাকে জানো। মনে তো থাকবেই, না হলে আমার পাগলিটা আমার উপর রাগ করবে। বলেই নাক টেনে দিলাম। আচ্ছা শোনো, এখন ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা যাও, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখি ভাবির পাশে একজন মেয়ে বসা। ওইটাই মেবি শিফা ঋতু আপু হবে। যাই হোক, আমি নিচে আসতেই কিরে, তোর ঘুম ভাঙলো? ভাইয়া। আচ্ছা লিমন, একটু ওয়েট করো, নাস্তা তৈরি হচ্ছে, সবাই একসাথে নাস্তা করব। আচ্ছা। আচ্ছা লিমন, পরিচিত হয়ে নাও, এই আমার বান্ধবী ঋতু। তখন শিফা এসেই পাশে বসলো। আপু, আজকে আমি আর বেয়ায় ঘুরতে যাব বিকালে। লিমন, যদি যেতে চাস যাস, এতে বলার কি আছে? আচ্ছা রুহি, লিমন তো আমারও বেয়াই, তাই না? তোর দেওর কিন্তু আমার সাথে ভাব দেখাচ্ছে। কেন, কোথায় আবার ভাব দেখালো? দেখেন দুলাভাই, আমার সাথে কথাই বললো না এখনো পর্যন্ত। আরে ও এমনই, মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না। ও তাই বল। যাই হোক, তোর দেওরকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এটা শোনার পর শিফা রাগে আমার হাতে একটা চিমটি কাটলো। আমি আউট শব্দ করে উঠলাম। কি হলো লিমন? হাতে একটা পিঁপড়া কামড় দিচ্ছে। ও আচ্ছা, বেয়াই কোথায় দেখি? আমি হাতে দেখিয়ে দিলাম। লাল হয়ে গেছে আপু। আচ্ছা শিফা, চল নাস্তা রেডি করি, খাবার টেবিলে। মেজো ভাবি ও শিফা চলে গেল খাবার টেবিলের দিকে। আচ্ছা লিমন, বস, তুই ঋতুর সাথে গল্প কর, আমি রুম থেকে ফোনটা নিয়ে আসি। বলে চলে গেল। এখন আমি আর ঋতু বসা, দুজনে কিছুক্ষণ চুপ ছিলাম। আর আমার তো তার সাথে কথা বলার ইচ্ছেই নেই। লিমন, আমি তোমার সম্পর্কে মোটামুটি রুহির থেকে সব জেনেছি। তুমি ক্রিকেট ভালো খেলো, তাই না? জি। তোমাকে আমার মনে ধরেছে। তুমি একদম আমার মনের মতো। কি বলেন এসব আপনি? তুমি কি জানো, আমি আর রুহি আগে থেকেই প্ল্যান করেছি আমাদের দুজনের বিয়ে এক বাড়িতেই হবে। আপনার এসব আজাইরা কথা বাদ দেন। আচ্ছা দেখো সামনে কি হয়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখনই এসে ডাক দিল। হয়েছে আপনাদের কথা বলা, এখন খেতে চলুন। চলো। আপু, আপনিও চলুন। চলো। তারপর সবাই একসাথে খাবার খেলাম। শিফা একবারও আমার দিকে তাকায়নি। আমি খাবার রুমে গেলাম। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু শিফা আমার সামনে আসেনি। আমার খুব খারাপ লাগলো। যাই হোক, দুপুরে খাবার টেবিলে বসেও শিফা আমার সাথে কথা বলেনি। বুঝলাম শিফা আমার উপর রেগে মনে হয় সকালে ঋতুর কথা শুনে ফেলেছিল। আমি মনে মনে ভাবলাম বিকালে ঘুরতে নিয়ে গিয়ে ও রাগ ভাঙাবো। দুপুর খাবার শেষে রুমে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। গায়ে পানি পড়ায় আমার ঘুম ভাঙলো। আমি তড়িঘড়ি করে উঠে দেখি শিফা একেবারে বোরকা পরে রেডি হয়ে আছে। আমি ওকে দেখে আর কিছু বললাম না। তুমি সবে আসলে, তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম বলে হাত ধরে বসাতে চাইলাম। একদম আমাকে টাচ করবি না তুই। কেন, আমি কি করেছি? কিছু করো নাই, তুই তাড়াতাড়ি উঠে রেডি হ। আচ্ছা হচ্ছি, এত রাগো কেন? আর তুই তুই করে কথা বলছো কেন? তুই রেডি হবি নাকি? আমি কথা না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম। দেখি শিফা একটা শার্ট হাতে দাঁড়িয়ে আছে। শিফা আমার কাছে এসে দাঁড়ালো। আমার চোখের দিকে তাকিয়ে আমার শার্টের বোতাম খুলতে লাগলো। বোতাম খোলা শেষে নিজ হাতে ও যে শার্টটা নিয়ে দাঁড়িয়েছিল সেটা পরিয়ে দিল। আমি তো ওর কাণ্ড দেখে অবাক। আমি ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। এখনই বউয়ের মতো শার্ট পরিয়ে দিচ্ছে। আমি তো ওর মতো বউই চাই। এইভাবে আমার দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি বের হও, আজ অনেক কাজ আছে বাইরে। কি এমন কাজ যে এত তাড়াহুড়ো করছো? চুপচাপ চলো, কথা বললে খবর আছে বলে দিলাম।
শিফার রাগ দেখে আমি আর কিছু বললাম না। নিচে গিয়ে ভাইয়া ভাবিকে বলে বাসা থেকে বের হলাম। শিফা একটা রিক্সা থামালো, তারপর দুজনে উঠে পড়লাম। শিফা পথ দেখিয়ে দিতে লাগলো আর রিক্সাওয়ালা সেদিকে যেতে লাগলো। হঠাৎ শিফা গাড়ি থামাতে বলল। সামনে তাকিয়ে দেখি বড় করে সাইনবোর্ডে টাঙানো লেখা কাজী অফিস। তুমি এখানে গাড়ি থামালে কেন? চুপচাপ গাড়ি থেকে নামো। আমি গাড়ি থেকে নামলাম। শিফা রিক্সাওয়ালাকে বিদায় দিল। আরেকটা রিক্সা করে শিফার বান্ধবীরা আমাদের কাছে আসলো। এখন বলো এখানে আসছো কেন? আজ আমরা বিয়ে করব। দেখো শিফা, আমি তোমাকে কাল কত করে বোঝালাম, তারপরও এমন কেন করছো? আজ দেখছো রিয়া আপু কি কথা বলেছে? আমি কিন্তু সব শুনেছি। আমি তোমাকে হারাতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়। আজ তুমি হয়তো আমাকে বিয়ে করবে, নয়তো আমায় চিরতরে হারাবে। আমি আজই এই দুনিয়া ত্যাগ করব তোমায় না পেলে। শিফার কান্না আমার সহ্য হলো না। আচ্ছা তুমি যা করবে তাই হবে, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু পরিবার তুমি ম্যানেজ করবে। আচ্ছা। তারপর কাজী অফিসের ভিতর গিয়ে শিফার বান্ধবীদের সাক্ষী রেখে আমাদের বিয়ে পড়ানো হলো। শিফার বান্ধবীদের বিদায় দিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে গেলাম। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আল্লাহ জানে বাসায় গেলে কি হবে। শিফা কলিং বেল বাজালো, ভাবি এসে দরজা খুলে দিল। আরে তোরা এত তাড়াতাড়ি চলে এলি যে? দুলা ভাই আমরা বিয়ে করে এসেছি। আমি তো ভয় শেষ, আমার হাত পা কাঁপতেছে। আল্লাহ জানে এখন কি হবে। শিফার পরিবারের সবাই চলে এসেছে শিফার কথা শুনে। আরে কি বলছিস এসব? দুলা ভাই একটু আগে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে এসেছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। লিমন, শিফা যা বলছে তা কি সত্যি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া সত্যি। ভাইয়া কিছুক্ষণ চুপ থাকলো। আরে এটা তো খুশির খবর বাবা। আপনার ছোট মেয়ে আর বড় একসাথে আমাদের বাবা মার মেয়ে হয়ে থাকুক, এতে আপনার কোনো আপত্তি আছে? আরে না বাবা, আমার কি আপত্তি থাকবে? তোমরা দুজনে খুব ভালো ছেলে, তবে আমরা চাই ওদের বিয়েটা বড় করে দিতে। বাবা, এটা তো ভালো কথা। আমি বাসার সবার সাথে কথা বলতেছি। তারপর ভাইয়া আব্বু আম্মুকে রাজি করালো, সাথে বড় ভাইয়া তো ছিলই হেল্প করার জন্য। যাই হোক, দুদিন পর আমাদের বিয়েটা বড় করে দেওয়া হলো। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে, দুই ভাবে জোর করে রুমে পাঠিয়ে দিল। আমি রুমে ঢুকতে শিফা আমার সামনে এসে আমাকে সালাম করলো। শেষ পর্যন্ত আমাকে বিয়ে সব ম্যানেজ করেই ছাড়লে। এখন তুমি সারা জীবনের জন্য শুধুই আমার। কোনো মেয়ে তোমাকে আমার কাছ থেকে নিতে চাইলে খুন করে ফেলবো। তোমার এই রাগী মুখটা সবচেয়ে আমার বেশি ভালো লাগে। তুমি আমার রাগকে একটু কথা বলেই শেষ করে দিতে পারো। বলেই জড়িয়ে ধরলো।